হয়েছে বাংলাদেশে যতগুলো সরকারি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে স্কুল এবং কলেজে, সেই ক্ষেত্রে আমরা জুলাই এবং আগস্ট গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছে এবং যারা পঙ্গুত্ব বরণ করেছে তাদের সন্তানদেরকে শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি করার ক্ষেত্রে 5% কোটায় তাদেরকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এরই প্রেক্ষিতে আজকে আমরা অভিশপ্ত কোটা পুনর্বলের প্রতিবাদে এবং আমাদের বাংলাদেশের সূর্য সন্তানদের যেরকম সুযোগ সুবিধা দেওয়ার কথা ছিল সেগুলোর দাবিতে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই সংবাদ সম্মেলনে উপস্থিত সাংবাদিক বন্ধুদেরকে ধন্যবাদ জানাচ্ছি। সংবাদ সম্মেলনে উপস্থিত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নেতৃবৃন্দ, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের বিভিন্ন শাখার নেতৃবৃন্দ, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় সংসদের নেতৃবৃন্দ, উপস্থিত আছেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় সংসদের সভাপতি বিনিয়ামিন মোল্লা, সাধারণ সম্পাদক নাজমুল হাসান সহ নেতৃবৃন্দ। এই পর্যায়ে আপনাদের মাঝে বক্তব্য রাখবেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সদস্য সচিব রাকিবুল হাসান। ধন্যবাদ সবাইকে। আমরা 2018 সালের কোটা সংস্কার আন্দোলন করে পূর্ণাঙ্গ একটি নিষ্পত্তি পাই নাই। সেখানে কোটাকে পুরোপুরি বিলুপ্তির মাধ্যমে একটি লুপ হোল রেখে দেওয়া হয়েছিল, যে লুপ হোলটি শেখ হাসিনা 2024 সালে আবার পুনরায় চালু করে এবং কোটাকে পুনর্বহালের চেষ্টা করে। তারই প্রেক্ষিতে আমরা 2024-এ কোটা সংস্কার থেকে রাষ্ট্র সংস্কার আমরা রূপান্তর করি। এই রাষ্ট্র সংস্কারে যারা জুলাই গণ অভ্যুত্থানে রাজপথে থেকে পুলিশ, সেনাবাহিনী এবং অন্যান্য আওয়ামী সন্ত্রাসীদের গুলিতে নিহত এবং পঙ্গুত্ব বরণ করেছে, তাদের বিষয়ে রাষ্ট্র থেকে এখনো সম্পূর্ণ কোনো ফয়সালা আমরা দেখতে পাইনি। খুবই দুঃখের সাথে জানাচ্ছি, যাদের রক্ত, ত্যাগ এবং জীবনের বিনিময়ে একটি বৈষম্যহীন সমাজ ব্যবস্থা গড়বার জন্য বাংলাদেশে জুলাই গণ অভ্যুত্থান হয়েছিল, সেই আহত যোদ্ধা এবং শহীদদের পূর্ণাঙ্গ তালিকায় সরকার প্রকাশ করতে ব্যর্থ হয়েছে। আমরা ঘৃণার সাথে এই সরকারের আমরা দেখতে পাচ্ছি যে প্রথম এবং প্রধান উদ্দেশ্য ছিল, এই সরকার যখন ক্ষমতা গ্রহণ করে তাদের প্রধান দায়িত্ব ছিল আমাদের শহীদদের সম্পূর্ণ তালিকা প্রকাশ করা, আহতদের চিকিৎসা সম্পূর্ণ করা এবং আহতদের একটি সম্পূর্ণ তালিকা প্রকাশের মাধ্যমে আমাদের তাদের পুনর্বাসনের দিকে অগ্রসর হওয়া। কিন্তু এই সরকার কাজের কাজ না করে দুনিয়ার যত আকাজ এবং অকাজগুলো তারা খুব ভালোভাবে করছে। আমরা দেখতে পাচ্ছি নতুন ভাবে তারা আবার পুনরায় কোটাকে পুনর্বহালের মাধ্যমে যে বৈষম্যের বিরুদ্ধে আমাদের শহীদরা রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, সেই বৈষম্যকে তারা আবার নতুন ভাবে জাগরণের চেষ্টা করছে। বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ যেভাবে 18 সালে কোটা সংস্কার আন্দোলন করেছিল, 24-এর সামনে থেকে রাজপথে নেতৃত্ব দিয়েছিল, তার ওই প্রেক্ষিতে পুনরায় কোটা যখন পুনর্বহালের কথা তারা বলছে, সবার প্রথম বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ তার সম্পূর্ণ প্রত্যাখ্যান করে প্রতিবাদ জানাচ্ছে। আমরা এই সরকারকে বলবো, আপনারা শহীদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করুন, আপনারা আহত এবং আমাদের যারা নিহত হয়েছে তাদের পরিবারকে এবং তাদেরকে রাষ্ট্রীয় সহায়তার মাধ্যমে পুনর্বাসন করুন। যে এই জুলাই ফাউন্ডেশন আপনারা করেছেন, সেখানে আমরা অভিযোগ পাই সেখানে আহতরা আসলে পর্যাপ্ত তাদেরকে সেইভাবে ব্যবস্থা করা হয় না, তাদের চিকিৎসার ব্যবস্থা করা হয় না। এই ধরনের বিষয়গুলোর প্রতি আপনারা নজর দিন। পুনরায় বাংলাদেশে যদি আবার কেউ কোটাকে ফিরিয়ে আনার চেষ্টা করে, কেউ যদি আবার নতুন ভাবে আওয়ামী রাজনীতিকরণের চেষ্টা করে, জুলাইকে মুক্তিযোদ্ধার চেতনার মাধ্যমে নতুন চেতনা বাস্তবায়নের মাধ্যমে আগামী একটি বৈষম্যের সমাজ গড়ে তোলার চেষ্টা করে, তাদের বিরুদ্ধে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ সর্বশক্তি দিয়ে রুখে দাঁড়াবে ইনশাআল্লাহ। এই পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক সানাউল্লাহ হক। ধন্যবাদ সাংবাদিকবৃন্দ। আমরা লক্ষ্য করেছি যে এই সরকার জুলাই আগস্টের অভ্যুত্থানের মাধ্যমে, যেই সরকারের উত্থানটাই হচ্ছে আপনার কোটাকে কবর দেওয়ার মাধ্যমে এই সরকারের উত্থান হয়েছে। কিন্তু আমরা লক্ষ্য করছি তারা ক্ষমতায় বসার পর যখন তাদের ব্যর্থতাগুলা সবার কাছে স্পষ্ট হয়ে আসছে, তাদের সমালোচনা তীব্র আকার ধারণ করেছে, ঠিক সেই মুহূর্তে তারা একটা কুঠাপ্রথাকে সামনে নিয়ে আসছে। আমরা ঠিক বুঝতে পারছি না তারা কি তাদের যে ব্যর্থতা এবং সমালোচনা সেটাকে ঢাকার জন্যই কি সামনে আহতদের ছেলে মেয়েদেরকে কোটা দেওয়ার চিন্তা করছে কিনা সেটা আমরা ঠিক বুঝতে পারছি না। আমরা
এই বাংলাদেশে, যে বাংলাদেশ শেখ হাসিনা কোঠা নিয়ে খেলতে গিয়ে তার পতন হয়েছে, আমরা চাই না যে এই সরকার, আমরা সবসময় বলে আসছি এই সরকার হচ্ছে আমাদের সরকার। তো আমাদের সরকার কোনো কৌশলগত কারণে, অপকৌশল নিয়ে যেন তারা আবার শেখ হাসিনার মতো তাদের অধপতন না হয়। তো সেই জায়গা থেকে আমরা বলতে চাই, এই কোঠা নিয়ে যে খেল, এই খেলা শেখ হাসিনা খেলতে গিয়ে ব্যর্থ হয়েছে। আপনারা এই নতুনভাবে আবার কোঠা নিয়ে খেলতে গিয়ে আপনারা ব্যর্থ হন, সেটা আমরা চাই না। আমরা চাই নতুন বাংলাদেশ, বাংলাদেশের মানুষ যে প্রত্যাশা নিয়ে আপনাদেরকে ক্ষমতায় বসিয়েছে, আপনারা রাষ্ট্র সংস্কার করবেন, আপনারা রাষ্ট্র সংস্কার করুন। মানুষের যে প্রত্যাশা গণতন্ত্র ফিরিয়ে আনা, আপনারা গণতন্ত্র ফিরিয়ে আনুন। এবং নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলছেন, কিন্তু আপনারা সেটি করতে ব্যর্থ হচ্ছেন। আপনারা নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলে আপনারা সরকারের ক্ষমতাকে অপব্যবহার করে আপনারা মিছিল মিটিং করছেন। সেটা থেকে ফিরে আসতে আমরা বলবো যারা গণ অভ্যুত্থানের শক্তি, সকলকে সাথে নিয়ে নতুন বাংলাদেশের মানুষের যে আশা আকাঙ্ক্ষা, সেটাকে পূরণ করার জন্য আপনারা সবাইকে একত্রিত নিয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণে সামনের দিকে এগিয়ে যাবেন। এবং যে আপনারা যে কোঠা নিয়ে খেলার যে চেষ্টা করছেন, আমরা বিগত সময় দেখে আসছি শেখ হাসিনা সরকার, তার একটা বলি ছিল মুক্তিযুদ্ধ। আপনারাও ঠিক সেই পথে হাঁটছেন কিনা আমরা শঙ্কিত আপনাদের কর্মকাণ্ড নিয়ে। শেখ হাসিনা মুক্তিযুদ্ধ, বারবার মুক্তিযুদ্ধের কথা বলে সে তার ক্ষমতাকে দীর্ঘায়িত করার চেষ্টা করছে। তো ঠিক তদ্রূপ আপনারা শুধু গুটি কয়েকজন মানুষ 24-এর ঠিকাদার হিসেবে উপস্থিত হয়ে আপনারা আবার নতুনভাবে কোঠা নিয়ে আসতে চাচ্ছেন। আমরা আপনাদের যে অপকৌশল, সেটাকে ঘৃণা করে প্রত্যাখ্যান করছি। এবং মানুষের যে আশা আকাঙ্ক্ষা, আপনারা নতুন বাংলাদেশের যে বিনির্মাণের যে মানুষের যে আশা আকাঙ্ক্ষা, সেটা মানে সরকারের প্রতি যে আমাদের যে প্রত্যাশা, সেটা পূরণ করবেন। এই বলে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। দেখুন, আমরা 1971 সালে পশ্চিম পাকিস্তানের বৈষম্যমূলক নীতির কারণে দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে বাংলাদেশ স্বাধীন হয়েছিল। স্বাধীন পরবর্তী সময়ে আমরা একইভাবে দেখতে পেয়েছি আবার সেই স্বাধীন বাংলাদেশের কোটা চেপে বসেছে। 2024 সালে যেই কোটাকে কবর দিতে গিয়ে শেখ হাসিনার পতন হয়েছে, সেই বাংলাদেশে 2025 সালে আবার কোটা ফিরে আসছে। এটা অত্যন্ত লজ্জার বিষয়, অত্যন্ত দুঃখের বিষয়। আমরা বারবার বলে আসছি, যারা ফ্যাসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে লড়াই করতে গিয়ে বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে এই বাংলাদেশকে ফ্যাসিস্ট শেখ হাসিনার হাত থেকে রক্ষা করেছে, তারা নিশ্চয় বাংলাদেশের বীর সন্তান, তারা এই জাতির শ্রেষ্ঠ সন্তান। কিন্তু এই বীর সন্তানদেরকে যদি আপনারা কোটা দেন, তাহলে তাদের সাথে আমরা মনে করি অপমান করা, তাদেরকে অপদস্থ করা। একজন আজকে যারা শহীদ হয়েছে, যারা পঙ্গুত্ব বরণ করেছে, আমরা ইতিমধ্যে শুনেছি প্রায় 2000 অধিক শহীদ হয়েছে, প্রায় 30,000 অধিক আহত যোদ্ধা হয়েছে, যাদের অনেকের এক হাত নাই, অনেকের এক পা নাই, অনেকেরই চিরতরে 2 চোখ হারিয়ে গেছে। তাদের এই ত্যাগ বাংলাদেশের ইতিহাসের সাথে সবসময় লিপিবদ্ধ থাকবে। কিন্তু তাদের সন্তানরা যখন দেখবে তার বাবা এদেশের জন্য, এদেশের 18 কোটি মানুষের মুক্তির জন্য, দেশ মাতৃকার মুক্তি করার জন্য লড়াই করতে গিয়ে শহীদ হয়েছে, পঙ্গুত্ব বরণ করেছে, কিন্তু তাদের এই বীরত্বকে কোটা দিয়ে পুনর্বহাল করা হচ্ছে, তাদের মনে করবে এটা তাদের জন্য অভিশাপ। আমরা মনে করি আমাদের জাতির শ্রেষ্ঠ সন্তানদেরকে রাষ্ট্রীয় যে সকল সুবিধা আছে, আপনারা তাদেরকে সর্বোচ্চ সুবিধা দেন, কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানে দয়া করে আল্লাহর হস্তে মেধার চেয়ে কোনো বড় কিছু দিয়ে তাদেরকে দাবায় রাখবেন না। আমরা বারবার বলছি, 2024 সালে আমরা বারবার স্লোগান দিয়েছি, কোটার কাছে মেধার হার রুখতে হবে আরেকবার। কোটার এই যে স্লোগানগুলো রয়েছে, সেই স্লোগানের সাথে বর্তমান সময়ে আমরা সাংঘর্ষিক মনে করছি। আমরা মনে করি কোটা রাষ্ট্রের একটা নীতিগত সিদ্ধান্ত, সেই হিসেবে একটা রাষ্ট্রে কোটা থাকবে কি থাকবে না সেটা নির্ভর করে রাষ্ট্রের নির্বাহী কর্মকর্তার কাছে। আমরা বর্তমান সরকারের মাননীয় প্রধান উপদেষ্টার কাছে জানতে চাই, আপনি যে চেয়ারে বসে আছেন, যেই চেতনার উপর দাঁড়িয়ে বসে আছেন, কোটা দিয়ে আপনি সেই চেতনাকে সাংঘর্ষিক অবস্থায় রূপান্তর করেছেন। অনতি বিলম্বে যে গত 2 মার্চ থেকে যে কোটা পুনর্বহাল করা হয়েছে, সেই কোটা পুনর্বহাল বাতিল করতে হবে। পাশাপাশি
বিশ্ববিদ্যালয় কলেজে যে পোস্ট কোটা রয়েছে সেই কোটা অবশ্যই বাতিল করতে হবে। আমরা বারবার বলছি প্রত্যেকটা জায়গায় আমরা মেধার ভিত্তিতে বাংলাদেশ গড়তে চাই। কোনোভাবেই একটা অন্যায় দিয়ে আপনার ন্যায্যতা প্রতিষ্ঠা করতে পারবেন না। কোটা একটা অভিশাপ, এই অভিশাপ দিয়ে একটা ইনসাফ ভিত্তিক বাংলাদেশ তৈরি করতে পারবেন না। আমরা আজকে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সংবাদ সম্মেলন থেকে অনতিবিলম্বে পোষ্য কোটা থেকে শুরু করে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে যে কোটা রয়েছে সেই কোটা বাতিলের আহ্বান করছি। একই সাথে তাদেরকে রাষ্ট্রীয় সর্বোচ্চ সুবিধা দিয়ে যারা পঙ্গুত্ব বরণ করেছেন, যারা শহীদ হয়েছেন, সেই পরিবারগুলোকে পুনর্বাসন করার জন্য দ্রুত আহ্বান জানাচ্ছি। এই পর্যায়ে আপনাদের মাঝে বক্তব্য রাখবেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সভাপতি জনাব বিনিয়ামিন মোল্লা। সংগ্রামী উপস্থিতি এবং প্রিয় সাংবাদিক ভাইরা, আপনারা লক্ষ্য করেছেন একটি প্রজ্ঞাপনে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে ভর্তি পরীক্ষায় যে 5% মুক্তিযুদ্ধ কোটা, সেটাতে জুলাই অভ্যুত্থানে আহত এবং শহীদ পরিবারের যারা ভবিষ্যৎ প্রজন্ম তাদেরকেও সেখানে ইনক্লুড করা হয়েছে। যেখানে আমরা আন্দোলন করেছিলাম সেই 2018 সাল থেকে কোটা বৈষম্যকে বিলোপ করার জন্য, যার ধারাবাহিকতায় 2024 সালের কোটা আন্দোলন এবং এই ফ্যাসিবাদী স্বৈরাচারী আওয়ামী সরকারের পতন। আজকে আমরা 7 মাস যেতে না যেতেই আমরা দেখছি আমাদের যে বৈষম্য বিরোধী যে চেতনা, আমাদের যে বৈষম্য বিরুদ্ধে লড়াইয়ের যে চেতনা, সেটির সাথে সাংঘর্ষিক অবস্থানে গিয়ে সরকার একটি প্রজ্ঞাপন জারি করেছে। আমরা সুস্পষ্টভাবেই এটি মনে করি যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তির ক্ষেত্রে এই ধরনের কোনো বৈষম্যমূলক কোটা থাকতে পারে না। কারণ যখন আমাদের এই শিক্ষার্থী বন্ধুরা ভর্তির ক্ষেত্রেই একটা সুপারিয়রিটি এবং ইনফিরিয়রিটি কমপ্লেক্সের ভিতর দিয়ে ভর্তি হবেন, তখন থেকেই কিন্তু তাদের ভিতরে একটা বৈষম্যমূলক চিন্তা চেতনা ভর করবে। যেই ধরনের বৈষম্যমূলক চিন্তা চেতনা আমরা দেখতাম বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার ভিতরে। তিনি বারবার ভাবতেন তার বাবাই মুক্তিযুদ্ধ করেছেন, সকল মুক্তিযুদ্ধর মালিকানা তার বাবার, সুতরাং এই বাংলাদেশে তার একটা বিশেষ প্রায়োরিটি থাকতে হবে। আমরা এই 18 থেকে 24-এ এই কোটা সংস্কার আন্দোলন থেকে রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে যে গণ অভ্যুত্থান সৃষ্টি হয়েছে, যার নেতৃত্ব দিয়েছে আমরা বাংলাদেশের তরুণরা, ছাত্ররা, জনতারা যারা অংশগ্রহণ করেছে, তাদের স্পিরিটের জায়গা থেকে আমরা বলতে চাই সুস্পষ্টভাবে, আমরা মনে করি না যে কেবলমাত্র আমরাই এই পুরো বাংলাদেশের মালিক। আমরা মনে করি একটা বৈষম্যমূলক রাষ্ট্র ব্যবস্থার বিরুদ্ধে যেরকম 71-এর মুক্তিযুদ্ধ হয়েছিল, 24-এর গণ অভ্যুত্থান হয়েছে, একটা বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠার জন্যই মূলত আমাদের লড়াই। প্রিয় সাংবাদিক ভাইরা, আপনারা দেখে আসছেন রেলওয়েতে এখনো পোষ্য কোটা রয়েছে, আছে না? প্রাইমারিতে এখনো পোষ্য কোটা আছে না? আছে। এই কোটা, এই বৈষম্যমূলক কোটাগুলোর বিষয়ে কিন্তু সরকার এখন পর্যন্ত সিদ্ধান্ত গ্রহণ করে নাই। বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, যার জন্মই হয়েছে কোটা সংস্কার আন্দোলনের অগ্নিগর্ভ থেকে, সেই ছাত্র অধিকার পরিষদ শিক্ষার্থীদের জন্য কাজ করে যাচ্ছে। তারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পোষ্য কোটার জন্য আন্দোলন করেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পোষ্য কোটার বিরুদ্ধে আন্দোলন করে যাচ্ছে। সেই জায়গা থেকে আমরা আবারও বলছি যে এই বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যে বৈষম্যমূলক কোটা ব্যবস্থা চালু রয়েছে, এটির বিলোপ সাধন করতে হবে। যদি করা না হয়, ছাত্র অধিকার পরিষদ আবারও তীব্র থেকে তীব্রতর আন্দোলন গড়ে তুলবে। প্রিয় সাংবাদিক ভাইরা, আপনাদেরকে একটু স্মরণ করিয়ে দিই, এই যে কোটা ব্যবস্থা চালু করা হয়েছে, আমরা মনে করি যে এই কোটা ব্যবস্থা ঠিক এই মুহূর্তে চালু করার পিছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার তাদের নানাবিধ কর্মকাণ্ডের কারণে তারা এখন তুমুলভাবে বিতর্কিত, এবং তারা যে মূল দায়িত্ব নিয়ে ক্ষমতার আসনে অধিষ্ঠিত হয়েছিলেন, অর্থাৎ
আহত এবং শহীদদের পুনর্বাসন করা এবং যারা আহত হয়েছেন তাদের চিকিৎসার ব্যবস্থা করা এবং এই ফ্যাসিবাদী আওয়ামী লীগ তাদের রাজনৈতিক কর্মকাণ্ডকে নিষিদ্ধ করা, আগামী নির্বাচনে তাদের অংশগ্রহণের বিষয়টি নিষিদ্ধ করা এবং প্রত্যেকটি অঙ্গন থেকে, ব্যবসায়ী অঙ্গন, আইন অঙ্গন, প্রশাসন, শিক্ষা অঙ্গন, প্রত্যেকটা অঙ্গন থেকে, বাংলাদেশের ব্যবস্থাপনা থেকে এই ফ্যাসিবাদের যে কাঠামো, সেই কাঠামোটাকে নির্মূল করে সংস্কার করা, এই সমস্ত কার্যক্রম পরিচালনা করতে তারা এখন প্রায় ব্যর্থ হয়ে গেছেন। এবং আপনারা দেখছেন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, মানুষের জনজীবন এখন বিপর্যস্ত। তারা সবচেয়ে বেশি যে সমস্যাটি ফেস করছেন সেটি হচ্ছে নিরাপত্তাহীনতা। আমরা আপনারা কেউই জানি না যে এইখান থেকে আমরা নিরাপদে রাতের বেলা বাসায় ফিরতে পারবো কিনা, আমাদের জীবন নিয়ে আমরা নিরাপদে বাসায় ফিরতে পারবো কিনা। সুতরাং ঠিক এই মুহূর্তে এই পরিস্থিতিগুলোকে ধামাচাপা দেওয়ার জন্য তারা এই ধরনের একটি ঘটনার অবতারণা করলেন। ঠিক শেখ হাসিনাও যেইভাবে ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য নানান সময় নানান ধরনের এজেন্ডা ছুড়ে দিয়ে মানুষদেরকে বিভিন্ন দিকে বিভিন্ন এজেন্ডায় ধাবিত করতেন। আর একটা বিষয়, এটার পিছনে ওনাদের যে রাজনৈতিক উদ্দেশ্য, বাংলাদেশের 5ই আগস্টের পরে সর্বপ্রথম কোটা প্রথা কোথায় প্রয়োগ করা হয় আপনারা কি অবগত আছেন? বলতে পারবেন? আপনাদেরকে একটু ধরিয়ে দিই। বাংলাদেশে 5ই আগস্টের পরে সর্বপ্রথম কোটা ব্যবস্থার প্রয়োগ করা হয় উপদেষ্টা নিয়োগের ক্ষেত্রে। সেখানে ছাত্র কোটায় উপদেষ্টা নিয়োগ দেওয়া হয় এবং বলা হয় ওনারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি। এর পরবর্তীতে আমরা দেখলাম যে বৈষম্য বিরোধী যে প্ল্যাটফর্ম, যেখানে ছাত্র অধিকার পরিষদ, ছাত্র শক্তি, ছাত্র দল, ছাত্র শিবির, ছাত্র ইউনিয়ন, ফেডারেশন সহ অন্যান্য সকল ছাত্র সংগঠনের পদধারী নেতৃবৃন্দদের, ইভেন ছাত্রলীগেরও পদধারী নেতৃবৃন্দদের একটি সংমিশ্রণ, সমন্বয় ছিল, অংশগ্রহণ ছিল। যেভাবেই মূলত আসলে আমরা সবাই মিলে প্ল্যাটফর্মটিকে তৈরি করেছিলাম, সেখান থেকে অন্যান্য রাজনৈতিক দলের পদধারণকারী ছাত্র নেতাদেরকে তারা সেখান থেকে বের করে দেওয়া হয় এবং যাদেরকে রাখা হয় এই শর্তে রাখা হয় যে তারা কোনো রাজনৈতিক দলের পদ ধারণ করতে পারবে না। এই যে সমন্বয়ে কোটা চালু করা হয়, এই কথাটি এজন্যই বলছি, কিছুক্ষণ একটু পরে আমি তার ব্যাখ্যা দিচ্ছি, আপনারা বুঝতে পারবেন। এরপরে আরেকটি কোটা চালু করা হয় বিভিন্ন সংস্কার কমিশনে, ছাত্র প্রতিনিধি কোটা। বাংলাদেশে 5ই আগস্টের পর এইভাবে করে কোটা ব্যবস্থাগুলো চালু করা হয় এবং বলা হয় যে একটা নিরপেক্ষ ব্যবস্থা, সংস্কার কমিশনে যেন নিরপেক্ষ হয়, বৈষম্য বিরোধী প্ল্যাটফর্মটা যেন নিরপেক্ষ হয়, এইভাবে উপদেষ্টা পরিষদ যেন নিরপেক্ষ হয়, এই জন্য এই কাজগুলো করা হয়েছে। এখন আমি সাংবাদিক বন্ধু সহ বাংলাদেশের যে তরুণ তরুণীরা, বাংলাদেশের যে জনতারা এই গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছেন, তাদের কাছে আমি প্রশ্ন রাখছি, বর্তমানে যারা এতদিন নিরপেক্ষতার গান গাইতেন, নিরপেক্ষতার সবক দিতেন, তারা কি নিরপেক্ষ অবস্থায় আছেন? না। আমরা দেখেছি এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজনৈতিক ছাত্র সংগঠনের ব্যানারে কোনো প্রোগ্রাম কর্মসূচি পালন করতে দেওয়া হয় নাই। বলা হয়েছে রাজনীতি নিষিদ্ধ, ছাত্র রাজনীতি করা যাবে না। রাজনৈতিক ছাত্র সংগঠনের ব্যানারে বা রাজনৈতিক ছাত্র নেতারা ঢুকতে গেলে মব ক্রিয়েট করে তাদেরকে বিশ্ববিদ্যালয় থেকে বের করে দেওয়া হয়েছে। যারা এই কাজগুলো করেছে, জঘন্য কাজগুলো করেছে, তারাই এখন নতুন ছাত্র সংগঠনের নেতা, তারা এখন নতুন নতুন ছাত্র সংগঠনের নেত্রী, তারা এখন নতুন রাজনৈতিক দলের নেতা, তারা এখন নতুন রাজনৈতিক দলের নেত্রী। এই ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেটে বলেছে ছাত্র রাজনীতি চাই না, তারা এখন নতুন রাজনৈতিক বন্দোবস্ত, নতুন রাজনৈতিক দলের নেতা। এই ধরনের রাজনৈতিক প্রতারণা তারা করেছে বাংলাদেশের মানুষের সাথে। সেই জায়গা থেকে বলতে চাই, আপনারা মানুষের চোখে ধোলা দিয়ে মানুষের সাথে প্রতারণা করে আপনারা যে ক্ষমতায় যাওয়ার এজেন্ডাকে হিসেবে এই বৈষম্য বিরোধী প্ল্যাটফর্মটাকে কাজে লাগাচ্ছেন, অপব্যবহার করছেন, সেটার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। সেই সংযুক্তির জায়গা থেকেই বলছি, এই যে কোটা ব্যবস্থা চালু করা হলো, এটা একটা সূচনা। এরপরে দেখবেন ধাপে ধাপে তারা বলবে আমরা চাকরিতেও কোটা দেব, আমরা অমুক জায়গায় কোটা দেব, তমুক জায়গায় কোটা দেব। এটার অর্থ কি জানেন? এইটার অর্থ কি? এইটার অর্থ হচ্ছে সামনে ন্যাশনাল ইলেকশন, আমরা রাজনৈতিক দল গঠন করেছি, আমরা ক্ষমতায় যাব, আপনারা যারা যারা আমাদের সাথে থাকবেন তাদেরকে এই সুযোগ সুবিধাগুলো দেওয়া হবে। সুতরাং ঠিক আওয়ামী লীগ যেইভাবে কোটা ব্যবস্থা চালু করে তাদের নির্বাচনী কাজে ব্যবহার করেছে, তাদের রাজনৈতিক কাজে ব্যবহার করেছে,
ঠিক সেইভাবে আমরা অবশ্যই এই নিরপেক্ষতা হারিয়ে যাওয়া রাজনৈতিক দল গঠন করা এই অন্তর্বর্তীকালীন সরকারের যে আমাদের কতিপয় উপদেষ্টা রয়েছেন তাদেরকে আমরা সেই সুযোগ দিতে পারি না। আমরা দেখছি আওয়ামী লীগের সময় মুক্তিযোদ্ধা ছিলেন কিন্তু তিনি আওয়ামী লীগ করতেন না। মুক্তিযোদ্ধার সন্তান নাতি নাতনি তারা বাংলাদেশের শ্রেষ্ঠ সম্পদ, তারা আমাদের সম্মানের পাত্র। আওয়ামী লীগ না করার কারণে তাদেরকে নিগৃহীত করা হয়েছে, দেখেন নাই? নিগৃহীত করা হয় নাই, তাদের ছেলে মেয়ে নাতি নাতনি আওয়ামী লীগ না করার কারণে তাদের উপর অত্যাচার করা হয় নাই, ঘরবাড়ি ভাঙচুর করা হয় নাই। ঠিক এখনো দেখবেন এই কাজগুলোই হবে, যার সূত্র তো বললাম। আমাদের ছাত্র অধিকার পরিষদের বক্তব্য স্পষ্ট, আমরা ক্ষমতার লোভে লোলুপ নই, আমরা বিপ্লবী চিন্তাধারাকে ধারণ করি। 18 সালে যদি এই ছাত্র অধিকার পরিষদের জন্ম না হতো তাহলে এই বাংলাদেশের 24-এর গণ অভ্যুত্থান হতো না। আমরা আগেও বলেছি মুক্তিযোদ্ধারা যেমন বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তান, মুক্তিযোদ্ধারা যেমন বাংলাদেশের সূর্য সন্তান, তাদের ছেলে মেয়ে নাতি নাতনিরা আমাদের কাছে সর্বোচ্চ সম্মানের জায়গা। আমরা কোটা আন্দোলনের আগে বলেছিলাম, আন্দোলন চলাকালীন সময় তাদেরকে রাষ্ট্র যত রকমের সুযোগ সুবিধা আছে প্রদান করুক, কিন্তু কোটা প্রদান করে বৈষম্য সৃষ্টি করা যাবে না। ঠিক একইভাবে বলছি, বর্তমান রাষ্ট্র ব্যবস্থায় আমাদের যে শহীদ ভাইদের, যে সূর্য সন্তানদের জীবনের বিনিময়ে, যে আহতদের ত্যাগের বিনিময়ে আমরা এই বাংলাদেশ পেয়েছি, তাদেরকে রাষ্ট্রের সর্বোচ্চ সম্মান এবং সুযোগ সুবিধা দিতে হবে, কিন্তু কোটা নয়। আমরা দাবি জানাচ্ছি যে